আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশে 5.5 মাত্রার ভূমিকম্পটি শুক্রবার সকাল 10টা 38 মিনিটে নরসিংদীর মাধবদী এলাকায় আঘাত হানে এবং মাত্র 26 সেকেন্ডের কম্পনই রাজধানী ঢাকা থেকে শুরু করে আশপাশের জেলাগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য প্রকাশের পর থেকে জানা যায়, ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে মাঝারি হলেও ঢাকার অতি ঘনবসতি এবং ভবনগুলোর দুর্বলতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। কম্পনের মুহূর্তে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ হঠাৎ চেয়ার টেবিল দুলে ওঠা, ঘর কাঁপা, জানালা দরজার শব্দ এবং বিদ্যুৎ খুঁটির দোল দেখা যায়। অনেকে জানান, ছোট ঢেউয়ের মতো অনুভূতি দিয়ে শুরু হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে প্রবল ঝাঁকুনিতে রূপ নেয়। ঢাকার বাসিন্দা সাদমান সাকিফ ইসলাম বলেন, প্রথমে তার কফির কাপের মধ্যে ছোট ছোট তরঙ্গ দেখা গেলেও পরে টেবিল চেয়ার হঠাৎ জোরে কাঁপতে শুরু করে এবং তিনি কি ঘটছে তা বুঝে ওঠার আগেই পুরো ঘর দুলতে থাকে। তার অভিজ্ঞতা ছিল নৌকায় চড়া অবস্থায় একটার পর একটা বড় ঢেউ আসার মতো, যা বহু মানুষের কাছেই অপ্রত্যাশিত ছিল। বাংলাদেশের ভূমিকম্প সংখ্যা এবং পরবর্তী করণীয় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ভূমিকম্পের উপকেন্দ্র নরসিংদী শহর থেকে খুব কাছে হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে ফাটল দেখা যায়। প্লাস্টার খসে পড়ে, কিছু ভবনের সিলিং ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। একটি বেসরকারি টিভি চ্যানেল জানায়, ঢাকায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। 3 জন ভবনের দেয়াল ও ছাদ ধসে এবং 3 জন রাস্তায় দেয়াল বা রেলিং পড়ে মারা যান। সরকারি হিসেবে এটি 5 জন, কিন্তু স্থানীয় পর্যায়ের খবরে আরও হতাহতের ইঙ্গিত দেয়া হয়েছে। আহতের সংখ্যা প্রায় 100 জন, তবে ঠিক কতজন তা এখনও নির্ভুলভাবে জানা যায়নি। নরসিংদী, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বহু ভবনে নতুন করে পুরনো ফাটল দেখা গেছে, যা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশ ভূমিকম্পের ক্ষেত্রে মোটেও নিরাপদ নয়। দেশটি 3টি সক্রিয় টেকটনিক প্লেট, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে প্রতিনিয়ত চাপ সঞ্চিত হচ্ছে। ভূতাত্ত্বিক গবেষণা বলছে, উত্তর পূর্ব বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় তীব্র চাপ জমে আছে, যা বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি তৈরি করছে। ইতিহাসে 1897 সালের মহাভূমিকম্প, 1918, 1930 ও 1950 সালের বড় কম্পন বাংলাদেশের ভূতাত্ত্বিক দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। আধুনিক ঢাকা যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে বেড়েছে, তাতে লাখ লাখ মানুষের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার প্রায় 80% ভবনই ভূমিকম্প ও সহনশীলতার মানদণ্ড পূরণ করে না। রাজুকে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বেশিরভাগই সংস্কারবিহীন। ফলস্বরূপ 5.5 মাত্রার মাঝারি ভূকম্পেই এখন যত ক্ষয়ক্ষতি হয়, তখন 7.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে এর পরিণতি কেমন হবে তা সহজেই অনুমান করা যায়। এই পরিস্থিতিতে প্রশ্ন দাঁড়ায়, বাংলাদেশের মতো স্বল্প আয়ের, ঘনবসতিপূর্ণ ও দুর্বল অবকাঠামোর দেশের ভূমিকম্প পরবর্তী প্রস্তুতি কি হওয়া উচিত। বাস্তবে দেখা যায়, বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি ভূমিকম্প নয়, বরং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনার দুর্বলতা। ভবন নির্মাণে দুর্নীতি, গাইডলাইন না মানা, নির্মাণ সামগ্রীর নিম্নমান, তদারকির অনুপস্থিতি, সব মিলিয়ে কাঠামোগত দুর্বলতা ভয়াবহ। অধিকাংশ ভবনেই প্রয়োজনীয় রড, বিম, কলাম নেই। তাই বড় ভূমিকম্প হলে ভবনেরই মৃত্যু ফাঁদে পরিণত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। উদ্ধার ব্যবস্থাও সীমিত। ফায়ার সার্ভিসের সরঞ্জাম আধুনিক নয়, ভারী ধ্বংসস্তূপ সরানোর মতো ক্রেন, লিফটিং জ্যাক, লাইফ ডিটেক্টর কম। ধসে পড়া ভবনে আটকা মানুষকে দ্রুত বের করার মতো ট্রেনিংপ্রাপ্ত স্বেচ্ছাসেবক নেই বললেই চলে। ঢাকার মতো শহরে কয়েকটি ভবন একসাথে ধসে পড়লে উদ্ধার অভিযান সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। হাসপাতালও প্রস্তুত নয়, জরুরি বিভাগে বেড সংকট, ট্রমা কেয়ার ইউনিট সীমিত, চিকিৎসা কর্মীর স্বল্পতাও রয়েছে।
ভূমিকম্পের পর আহতদের ঢল পড়লে হাসপাতালগুলো তা সামলাতে পারবে কিনা এমন প্রশ্ন বারবার উঠে আসে। এছাড়া সাধারণ জনগণের অজ্ঞতা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। ভূমিকম্পের সময় কি করা উচিত তা খুব কম মানুষই জানে। অনেকেই লিফট ব্যবহার করতে চান, কেউ জানালার কাছে দাঁড়ান, কেউ দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পান। বিশ্বব্যাপী ডাক কভার হোল্ড পদ্ধতি সবচেয়ে কার্যকর, কিন্তু এটি আমাদের দেশে জানার মতো সচেতনতা নেই। একটি স্বল্প আয়ের দেশের জন্য ভূমিকম্প পরবর্তী কার্যকর ব্যবস্থাপনা 3 ধাপে করা সম্ভব: তাৎক্ষণিক, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। ভূমিকম্পের প্রথম কয়েক ঘন্টায় গ্যাস, বিদ্যুৎ লাইন বন্ধ করা, দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টকে সমন্বিতভাবে মোতায়েন করা অত্যন্ত জরুরি। একই সময় ড্রোন বা স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা যেতে পারে। 1 থেকে 7 দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে লোকজনকে সেগুলো থেকে সরিয়ে নিতে হবে। খাদ্য, পানি, চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আহতদের জন্য অস্থায়ী হাসপাতাল স্থাপন করতে হবে। মাঝারি মেয়াদে প্রতিটি ভবনকে লাল, হলুদ, সবুজ এই 3 শ্রেণীতে ভাগ করে ঝুঁকি নির্ধারণ, আহতদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। দীর্ঘমেয়াদে ভবন কোড কঠোরভাবে প্রয়োগ করা ছাড়া কোনো দেশ ভূমিকম্প মোকাবেলা করতে পারে না। বাংলাদেশে ভবন কোড থাকা সত্ত্বেও এটি বাস্তবায়ন হয় না। ডিজিটাল অনুমোদন, স্বাধীন তদারকি কমিটি, অনিয়ম করলে বড় অঙ্কের জরিমানা, নির্মাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, এসব না হলে নিরাপত্তা আসবে না। পুরনো ভবনগুলো রেট্রিফিট করে শক্তিশালী করতে হবে। স্কুল, কলেজ, হাসপাতাল এসব ভবনকে অগ্রাধিকার দিতে হবে। বিদেশি সহায়তায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক খুব কম খরচে তৈরি করা যায়। প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষিত 30 থেকে 50 জন স্বেচ্ছাসেবক থাকলে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান অনেক দ্রুত হয়। স্কুল, কলেজে বাধ্যতামূলক ভূমিকম্প মহড়া চালু করা উচিত, কারণ প্রশিক্ষিত মানুষ মানেই কম ক্ষতি। বাংলাদেশের সীমিত অর্থনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক সংস্থার টেকনিক্যাল সহায়তা, স্বল্প ব্যয় মডেলে ভবনের শক্তিশালীকরণ, কমিউনিটি ভিত্তিক প্রশিক্ষণ এসব অত্যন্ত কার্যকর হতে পারে। বড় বড় প্রকল্প বা দুর্লভ প্রযুক্তির প্রয়োজন নেই, প্রয়োজন সৎ আচরণ, রাজনৈতিক সদিচ্ছা এবং পরিকল্পিত নগরায়ন। দেশে ভূমিকম্প নিয়ে গবেষণাও অত্যন্ত নগণ্য। অপারেশন এজেন্সিগুলোর মধ্যে রয়েছে ব্যাপক দূরত্ব, এগুলোর কোনোটাই সমাধান করা যাচ্ছে না। সুনির্দিষ্ট কিছু ভূমিকম্পের ব্যাপারে করণীয় নির্ধারণ, গবেষণা এবং বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বহু কিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব। এক্ষেত্রে নীতি গ্রহণ, বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে একটা কার্যকরী যোগাযোগ তৈরি করা জরুরি। এদের কারা কখন মাঠে থাকবে, নিজেদের ভূমিকা পালন করবে, সবকিছুর একটা স্পষ্ট দিক নির্দেশনা থাকা প্রয়োজন। এখনো কয়েক মাসের মধ্যে আরেকটা ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে, যেটাকে দুর্যোগ পরবর্তী ধাক্কা বলা যায়। এমন পরিস্থিতি মোকাবেলায় আমরা কতটুকু প্রস্তুত ভেবে দেখার সময় এসেছে। এই ধরনের পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে যে ধরনের সমন্বয় দরকার সেটা দ্রুত তৈরি করতে হবে। ইতিমধ্যে যেসব সরঞ্জাম দুর্যোগ মোকাবেলায় বসানো হয়েছে সেগুলো আদৌ কাজে আসছে কিনা তাও বিচার করা দরকার। এক্ষেত্রে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করে গবেষণা করা প্রয়োজন। ঢাকার মতো যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেগুলোতে ভবনগুলো চিহ্নিত এবং তার ভিত্তিতে উপযুক্ত উদ্যোগ নিতে হবে। অন্যথায় আমরা প্রাণহানির পাশাপাশি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হব। ভূমিকম্পকালে কিভাবে টিকে থাকা যায় তার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা, বিদ্যুৎ স্থাপনাগুলো ঠিক রাখা দরকার। এগুলোর কোনোটাই এখন সুগঠিত নয়, ফলে আমরা সবাই ঝুঁকিতে রয়েছি। আজকের ভবনগুলো থেকে কিভাবে নামবে, কি দিয়ে নামবে তার সঠিক কোনো নির্দেশনা কিংবা প্রস্তুতির কোনোটাই কার্যকর নেই। যেমন লিফট ব্যবহার করবে নাকি অন্য কোনো বিকল্প গ্রহণ করবে তার কোনোটাই নীতিগতভাবে স্পষ্ট নয়। অথচ এ ধরনের দুর্যোগকালে জানমালের অকল্পনীয় ক্ষতি হয়। তাই এসব ক্ষেত্রে টেকসই ও দীর্ঘস্থায়ী প্রস্তুতি কাম্য। আমাদের নীতি নির্ধারকদের মধ্যে একটা প্রবণতা হলো বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে
নড়ে চড়ে বসে। তবে এটাও পুরো সত্য নয়। ঢাকার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড থেকে শুরু করে ভবন ধসে পড়ার বহু ঘটনা ঘটেছে, কিন্তু এখনও সরকার কিংবা কর্তৃপক্ষগুলোকে স্থায়ী কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি। চারপাশে এ ধরনের পরিস্থিতির কারণে মানুষের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করে, ফলে দুর্যোগকালে জনসাধারণ দ্বিধান্বিত হয়ে পড়ে। এই ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে এবং ক্ষয়ক্ষতির হিসেব করে করণীয় নির্ধারণ করতে হবে। এতে গৃহীত নীতিগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি শহরগুলোতে ঝুঁকিপূর্ণ ভবন ও এলাকাগুলো পুনর্গঠনে দীর্ঘস্থায়ী সমাধানের পথে হাঁটার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে, করণীয় নির্ধারণ না করলে ভয়ঙ্কর বিপদ আসন্ন। সংক্ষেপে বলা যায়, নরসিংদীর 5.5 মাত্রার ভূমিকম্প বাংলাদেশের কাছে একটি সতর্ক বার্তা। মাঝারি কম্পনেই যখন এত ক্ষয়ক্ষতি হয়, তখন বড় একটি ভূমিকম্প হলে এর পরিণতি ভয়াবহ হবে। এখনই যদি ভবন নিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধারকারী বাহিনীকে আধুনিক করা, জনসচেতনতা বাড়ানো, নগর পরিকল্পনা সংস্কার না করা হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো অসম্ভব। ভূমিকম্প থামানো যাবে না, কিন্তু ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এজন্য প্রয়োজন সৎ প্রয়াস, কঠোর নিয়ম এবং পরিকল্পিত প্রস্তুতি, এবং সেটি এবারই শুরু করা জরুরি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।